প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এর আগের যে ক্লাসটি আমি নিয়েছিলাম, অর্থাৎ গত শনিবার যে ক্লাসটি হয়েছিল, সেই ক্লাসটিতে আমরা ইংরেজি প্রথম পত্রের তোমাদের একটি ইউনিটের একটি লেসন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেহেতু গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকের ক্লাসটিতে ইংরেজি দ্বিতীয় পত্রের কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব, তাই আজকে আমরা ইংরেজির একটি টপিক, তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে প্রিপোজিশনস, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এখান থেকে তোমাদের মোট 14টা প্রশ্ন থাকবে, হাফ করে, অর্থাৎ মোট 7 নম্বর থাকবে এই প্রশ্নে। এই প্রিপোজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও এর আগে আমি ধারাবাহিকভাবে বেশ কিছু প্রিপোজিশনের নিয়ম তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। আজকে যেহেতু একটি ক্লাসের মধ্যে আমরা একটি টপিক শেষ করব, তাই আমি একটু শর্ট টেকনিকে তোমাদের আজকে পড়াবো, ঠিক আছে? তোমরা হয়তো যে টেকনিক, অর্থাৎ আমি যেটি আজকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা খুব সহজ এবং যদি মনে রাখতে পারো, কবিতা বা ছন্দের আকারে যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি প্রিপোজিশনের কমন যে প্রিপোজিশনগুলো রয়েছে সেই প্রিপোজিশনগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের আর কোনো ভয় বা ভীতি কাজ করবে না, কোনো রকম কনফিউশন থাকবে না এবং তোমরা খুব সহজেই আনসার দিতে পারবে। তো আমি যে প্রিপোজিশনের যে নিয়ম ছন্দ আকারে বা কবিতার আকারে আজকে পড়াবো, সেটা আমার নিজস্ব উদ্ভাবিত নয়, ঠিক আছে? আমি আগেই এটা স্বীকার করে নিচ্ছি। এটি আমি বলা যায় যে আজকে আমি ধার করছি মোহাম্মদ তানভীরুল হক। তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও তাহলে এই ভদ্রলোক সম্পর্কে জানতে পারবে। ওনার নিজস্ব প্রকাশনা সংস্থা রয়েছে এবং তিনি বই বের করেছেন বেশ কিছু, এবং যেটা আমার চোখে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে এটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে অল্প সময়ে তোমরা প্রিপোজিশনের বেশ কিছু ব্যবহার খুব সহজে তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে, এবং অবশ্যই পরীক্ষা যদি আসে তাহলে তোমরা খুব সহজেই তা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আমি আগেই স্বীকার করে নিচ্ছি যে এই যে ছন্দ বা কবিতা আকারে আজকে যে প্রিপোজিশনের কিছু ব্যবহার আমরা শিখব, সেটা আমার নিজস্ব উদ্ভাবিত নয়। আমি আবারও বলছি, হ্যাঁ, মোহাম্মদ তানভীরুল হক, আমি কৃতজ্ঞতা জানাই এই ভদ্রলোকের প্রতি, কারণ তিনি খুব সহজভাবে বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার কবিতা আকারে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে তিনি কবিতা আকারে তিনি প্রকাশ করেছেন। তোমরা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি খুব দ্রুত লিখব, ঠিক আছে? যেহেতু 30 মিনিট সময়, আমার অনুরোধ থাকবে তোমরা খুব দ্রুত বোর্ডে আমি যা লিখব খুব দ্রুত আমার সাথে সাথে লিখে নেবে, কারণ কবিতাটা মোটামুটি দীর্ঘ, ঠিক আছে? কবিতা লেখার পরে কবিতার যা লেখা আছে সেগুলো যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে অবশ্যই তার ব্যাখ্যাও আমি দিয়ে দিব। তো আমি শুরু করছি, ঠিক আছে? ব্যবহার হচ্ছে কিসের? প্রিপোজিশনের ব্যবহার। তাহলে উপরে প্রথমে তোমরা হোয়াইট বোর্ড খেয়াল করো, এখানে তোমরা টাইটেল দিয়ে নাও, ইউজ অফ প্রিপোজিশনস, ঠিক আছে? ইউজ অফ প্রিপোজিশনস। তোমাদের প্রশ্নে কত করে থাকবে? হাফ করে থাকবে, মোট 14টা, টোটাল নাম্বার থাকবে 7, ঠিক আছে? এটাও চাইলে এভাবে ব্র্যাকেটে, উইদিন ব্র্যাকেটস তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো বা কখন প্রিপোজিশন, কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা আমরা কবিতায় ছন্দের আকারে বা ছন্দের মাধ্যমে আমরা এখন দেখব এবং শিখে নিব। তা আমার সাথে সাথে দ্রুত লেখো। শহর, নগর, প্রদেশ ও দেশ। আমি একটু বড় করে লিখছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। আমার সাথে সাথে লিখে নাও, শহর, কমা দাও, নগর, তারপর হচ্ছে প্রদেশ ও দেশ। প্রদেশ, যে কোনো প্রদেশ, এমনকি কোনো দেশ ও দেশ। শহর, নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে লিখে নাও। এদের আগে কি বসবে? ইন বসবে। এদের আগে আই এন, ইন প্রিপোজিশন, ইন বসিয়ে
করবে বেশ বেশ, অর্থাৎ আমরা ইনের একটি ব্যবহার দেখে নিলাম। শহর, নগর, প্রদেশ, দেশ, এগুলোর আগে কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। আচ্ছা, একটা গেল। এইবার দেখো নিচে কি লিখছি, তোমরা দ্রুত লেখো। সপ্তাহ, মাস, বছর, ঋতু। সপ্তাহ, মাস, বছর, যে কোনো ঋতু, দশক, যুগ, সমাপ্তি, শতাব্দী, দশক, তারপরে যে কোনো যুগ যদি বোঝায় 12 শতাব্দী, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, কমা দিয়ে এখানে লেখো শতাব্দী। এদের আগে ইন বসানো হয় আজ অবধি, অর্থাৎ ইনের আরেকটা ব্যবহার দেখলাম। এদের আগে ইন বসানো হয় আজ অবধি বা আজ অবধি। আচ্ছা, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি। আচ্ছা, তারপরে নিচে আমি লিখছি, তোমরা দ্রুত লেখো। প্রভাত, দুপুর, গোধূলি, রাত। প্রভাত, দুপুর, গোধূলি, আর হচ্ছে কি রাত। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, কমা দাও। এদের আগে এট বসিয়ে করবে বাজিমাত। এট বসিয়ে করবে বাজিমাত। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো এটা কি বলছে। প্রভাত, দুপুর, গোধূলি, তোমরা খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে আমাদের সারা দিন অর্থাৎ 24 ঘন্টা যে বিভিন্ন সময় রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রহর যেগুলো রয়েছে সেই প্রহরগুলোর কথা। একদম সকাল, ঠিক আছে, কিংবা দুপুরবেলা, কিংবা গোধূলি। গোধূলি কোনটা বলে? বিকাল এবং সন্ধ্যা, ঠিক আছে, এর মাঝামাঝি, অর্থাৎ সূর্য অস্ত যাবে সেই সময়টা, যখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো অবস্থা হয় সেই সময়টা, তারপর হচ্ছে সন্ধ্যা। আচ্ছা, যাই হোক, গোধূলির সময়টা রাত। এদের আগে এট বসিয়ে করবে বাজিমাত। সোজা কথা, প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে কি করতে হবে? এট বসাতে হবে। আশা করি এই একটা, দুইটা, তিনটা, মোট 6টি লাইন তোমরা লিখে নিয়েছো। আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে তারপরে আমরা এরপরে আর বেশ কিছু ব্যবহার আমরা দেখব। তো এই পর্যন্ত আশা করি সবার লেখা হয়েছে। এরপরে তোমরা নিচে নিচে খাতায় লিখবে। আমার এখানে জায়গা নেই, তাই আমি মুছে উপরে লিখছি। তারপরে তোমরা লেখো সময়ের আগে এট বসে সময়ের আগে, এটা কিছু সময়, হ্যাঁ, সময়ের আগে এট বসে। সময়ের আগে কি বসবে? এট বসবে। দিনের আগে অন। দিন বলতে এখানে কি বোঝাচ্ছে? বিশেষ করে বার বোঝাচ্ছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে, এই দিনগুলোর কথা বোঝাচ্ছে। দিনের আগে অন। দিনের অংশ ভাগে ইন না বসালে, নিচে লেখো দিনের
অংশভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন, অর্থাৎ ভুল হবে সেটি। যদি দিনের অংশভাগে আমরা ইন এর ব্যবহার না করি তাহলে সেটা ভুল হবে। সময়ের আগে অ্যাট বসবে, দিনের আগে অর্থাৎ বার, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, দিনের আগে বসবে অন। আর দিনের যদি কোনো অংশভাগ বোঝায় তাহলে সেক্ষেত্রে ইন বসাতে হবে। আচ্ছা, তারপরে নিচে লেখো যে কোনো ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব, ফেস্টিভ্যাল বা উৎসব যদি বোঝায়, ফেস্টিভ্যালের ক্ষেত্রে আমরা জানি কি ব্যবহার হয়, অ্যাট ব্যবহার হয়। ফেস্টিভ্যালে অ্যাট, তারপরে লেখো নম্বরেও অ্যাট, কোনো নম্বর যদি বোঝায় নম্বরেও অ্যাট। উইথ হয় বস্তুতে, কোনো বস্তু যদি বোঝায় সেই ক্ষেত্রে উইথ ব্যবহার করতে হয় তার সাথে বা তার আগে। উইথ হয় বস্তুতে। ফেস্টিভ্যালে অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে। তারপরে ছন্দ মিলিয়ে দেখো কি লেখা আছে। এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর, আশা করি লেখা বোঝা যাচ্ছে। ফেস্টিভ্যালে অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে। এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব যদি কোনো পার্সন থাকে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বোঝায়, পার্সন এ বাই, কি ব্যবহার করব, বি ওয়াই, বাই। যদি পাশে বোঝায় অর্থাৎ আমার তোমার বা যে কারোর পাশে যদি বোঝায়, পাশে বোঝাতেও বাই, তাহলে পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই। এমনকি যদি যানবাহন বোঝায় সেই ক্ষেত্রেও বাই বসবে। যানবাহনেও তাই, অর্থাৎ যানবাহনেও কি বসবে, বাই বসাতে হবে। তাই পার্সন থাকলে বাই বসবে, পাশে যদি বোঝায় সেক্ষেত্রে বাই বসবে। যদি যানবাহনের ব্যবহার বোঝায় সেই ক্ষেত্রেও কি বসবে, বাই বসাতে হবে। তারপরে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল অর্থাৎ এ এন ডি এর ব্যবহার আমরা জানি। আর্টিকেল থাকলে, যদি আর্টিকেল থাকে যানবাহনের আগে, যানবাহনের আগে, এটা ব্র্যাকেটে লিখে নাও। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল থাকলে ব্র্যাকেটে কি লিখবে, যানবাহনের আগে অন হয়, কি বসবে, অন, ও এন, অন হয়। কিন্তু যদি কার থাকে, সি এ আর, কার, এরকম যদি থাকে, কিন্তু কি হবে, ইন বসবে কারের ক্ষেত্রে, ইন এ কার, লিখে নাও। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল থাকলে যানবাহনের আগে অন হয়, কিন্তু ইন এ কার। তারপরে এইখানে আরেকটা লাইন আছে, যদি দক্ষতা বোঝায় কোনো কিছুতে কিংবা অদক্ষতা এটাও বোঝায়, অর্থাৎ দক্ষতায় অদক্ষতায় অ্যাট বসে, অর্থাৎ অ্যাট যদি না বসাও তাহলে ভুল হবে। অ্যাট না বসালে সব হবে ছারখার, অর্থাৎ ভুল হবে।
দক্ষতা অদক্ষতা অর্থাৎ স্কিল যদি বোঝায় কোনো কিছুতে সেক্ষেত্রে অ্যাট বসে, আবার যদি অদক্ষতা বোঝায় অর্থাৎ অ্যামেচারিশ অ্যাটেম্পট যদি বোঝায় সেক্ষেত্রেও অ্যাটই বসবে। দক্ষতা বোঝালে অ্যাট বসবে, দক্ষতা না বোঝালেও অ্যাট বসবে। অ্যাটের পরিবর্তে যদি অন্য কিছু ব্যবহার হয় তাহলে সেটা ব্যবহারটা হবে ভুল, অর্থাৎ প্রিপোজিশনে ভুল ব্যবহার হবে। সব হবে ছাড়খাড়। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই লিখে নিয়েছ। আমি এখান থেকে আবার তোমাদের একটু রিডিং দিয়ে দিই। ফেস্টিভ্যালে অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে, এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। তারপরে নিচে আছে পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল থাকলে ব্র্যাকেটে যানবাহনের আগে অন হয়, যেমন আচ্ছা উদাহরণ আমি পরে দিচ্ছি। আর্টিকেল যদি থাকে তাহলে যানবাহনের আগে অন বসবে, কিন্তু যদি কার থাকে সেই ক্ষেত্রে হবে ইন এ কার, অর্থাৎ ইনের ব্যবহার হবে। দক্ষতা অদক্ষতা এই দুই ক্ষেত্রেই অ্যাট বসবে। যদি অ্যাট না বসানো হয় তাহলে ভুল হবে। অ্যাট দক্ষতায় অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছাড়খাড়। আচ্ছা, এইটুকু আমি আবার মুছে দিচ্ছি। তারপরে তোমরা একটু খেয়াল করো বোর্ডে, আমি মুখে বলছি। তোমরা দেখতে পাচ্ছ যে কলমের কালি মোটামুটি শেষ, আর কিছু এখানে লেখার মতো অবস্থা নেই। আমি মুখে বলছি, তোমরা ব্ল্যাকবোর্ডে অবশ্যই, হোয়াইট বোর্ডে অবশ্যই লিখবো। তোমরা একটু কষ্ট করে, আমি মুখে বলছি, তুলে নাও। ছোট হলে অ্যাট, তারপর কমা দিবে, বড় হলে ইন। ঠিক আছে? ছোট হলে অ্যাট, ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয়? কমা দিয়ে দিয়ে লিখবে। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয়? ছোট হলে অ্যাট ব্যবহার হবে, বড় হলে ইন ব্যবহার করতে হবে। কোনো কিছু বড় কোনো কিছু বোঝাতে ইন। কখন হয়? কখন হয়। তারপরে লিখো, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। অর্থাৎ ছোট বড়র ব্যবহার, ছোট কোনো কিছু বোঝাতে, ধরো ছোট শহর বা একেবারে ছোট্ট একটা পল্লী গ্রাম বা শুধু গ্রাম, সেক্ষেত্রে অ্যাট বসবে। আর যদি বড় কোনো শহর বা বড় কোনো জায়গা বোঝায় বা বড় কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ব্যবহার হবে, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। অর্থাৎ ছোট কিছু হলে অ্যাট, বড় কিছু হলে ইন। এবং ছোট বড় পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করতে গেলে স্বাভাবিকভাবে ভয় ঢুকে যাবে, মনে থাকবে ভয়। আচ্ছা, মূল কথা হচ্ছে ছোট হলে অ্যাট ব্যবহার করতে হবে ছোট কোনো কিছু বোঝালে, আর বড় কোনো কিছু বোঝালে ব্যবহার করতে হবে কি? ইন। এই হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপরে তোমরা লেখো, বাহির থেকে ভেতরে। বাহির থেকে ভিতরে যদি বোঝায়, ধরো এই রুমের বাইরে থেকে ভিতরে কেউ আসলো, অর্থাৎ এটা একটা গতি বোঝাচ্ছে। ঠিক আছে? এটা গতি বোঝাচ্ছে। বাইরের থেকে ভিতরে যদি আসা বোঝায়, ভিতরে ইনটু ব্যবহার কি করতে হয়? ইনটু ব্যবহার করতে হয়। ইনটু ব্যবহার করো রে। বাহির থেকে ভিতরে যদি বুঝায় সেক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে। ইনটু ব্যবহার করো রে। আবার উল্টা যদি বুঝায় ভিতর থেকে বাহিরে, ভিতর থেকে
বাহিরে হয় কি হয় আউট অফ। বাইরের থেকে ভিতরে যদি ইন করা বোঝায় সেক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে, আবার ভিতর থেকে বাইরে যাওয়া অর্থাৎ আউটকে বোঝাইতে গেলে কি করতে হবে আউট অফ। এখানে একটা কমা দাও। প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ। এটা ছন্দ মিলানোর জন্য আমরা লিখে নিচ্ছি, প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কবিতার প্রত্যেকটা লাইনের সব কথা কিন্তু আমাদের ধরলে চলবে না। যেমন মূল কথাগুলো কি, বাইরের থেকে ভিতরে যদি আসা বোঝায় ইনটু ব্যবহার করতে হবে, ভিতর থেকে বাইরে যাওয়া বোঝালে আউট অফ আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, মূল কথাগুলো তোমরা বের করে নিবে, কিন্তু মনে রাখার সুবিধার জন্য এই ছন্দ মিলানো হয়েছে। আচ্ছা, লেগে থাকা অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে আছে, যেমন এই কলমটি আমার আঙ্গুলের সাথে লেগে আছে, কিংবা আমার হাতে যে মোবাইলটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তা আমি রেখেছি ডায়াসের উপরে, অর্থাৎ ডায়াসের সাথে এই মোবাইলটি স্পর্শ করে রয়েছে। লেগে ব্র্যাকেটে লেখো স্পর্শ করে, স্পর্শ করে। লেগে থাকলে অন হয়, কোনো কিছুর উপরে কোনো কিছু যদি রাখা হয় সেটা যদি স্পর্শ করে থাকে তাহলে অন ব্যবহার করতে হবে। অর্থাৎ লেগে থাকলে অন হয়, অন হয়। নইলে অ্যাবাব, যদি স্পর্শ করে থাকে কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা হয় সেক্ষেত্রে অন হবে, আর যদি স্পর্শ না থাকে সেক্ষেত্রে অ্যাবাব, অ্যাবাব ব্যবহার করতে হবে। নইলে অ্যাবাভ। আচ্ছা, সিন্স ফর বুঝো না কেন নাও ভাব। আমি নিচে এইখানে লিখছি সিন্স ফর বুঝো না, এটাও ছন্দ মিলানোর জন্য আমরা লিখছি সিন্স ফর বুঝো না, কমা দাও একটা, কেন নাও ভাব। আচ্ছা, এই পর্যন্ত লেখা আশা করি সবার লেখা হয়েছে। এরপরে আমরা আবার লিখব। এখন সিন্স আর ফরের আমরা ব্যবহার দেখে নেই। শুরু থেকে বুঝাতে সিন্স হয়, শুরু থেকে বুঝাতে সিন্স হয়, এসআইএনসি সিন্স হয়। নইলে হয় ফর। যদি শুরু থেকে বুঝায় তাহলে সিন্স হবে, আর নয়তো হবে ফর। নইলে হয় ফর, FOR ফর। ঠিক আছে। গতি বুঝাতে উপর দিয়ে, ব্র্যাকেটে উপর দিয়ে, গতি বুঝাতে ব্র্যাকেটে লিখো উপর দিয়ে ওভার। যদি গতি বুঝায় কোনো কিছুর উপর দিয়ে বুঝায় তাহলে সেটা হবে ওভার। আর যদি নিচে কোনো কিছু বুঝায় তাহলে কোনো কিছুর নিচে কোনো কিছু বুঝায়, নিচে হলে কি হবে, বা নিচে হয় আন্ডার, আন্ডার বুঝাবে কোনো কিছুর নিচে কোনো কিছু বুঝালে। তারপরে লেখো ছন্দ মিলানোর জন্য প্রিপোজিশন আসলেই খুব মজার। আসলেও মজার যদি তোমরা ব্যবহারগুলো ঠিকঠাক মতো হৃদয়ঙ্গম করতে পারো বা বুঝতে পারো। শুরু থেকে বুঝাতে সিন্স হয়, নইলে হয় ফর। গতি বুঝাতে উপর দিয়ে ওভার, নিচে হলে আন্ডার। প্রিপোজিশন আসলেই খুব মজার। আচ্ছা, এরপরে এটা মুছলাম না যেহেতু জায়গা আছে। মাত্রা যদি বুঝায় ব্র্যাকেটে লেখা রাখো স্তর। মাত্রা বুঝালে বিলো হয়, বিলো। ঠিক আছে, মাত্রা বুঝালে বিলো হয়।
কিংবা হয় বিলো, এভাবেও লিখতে পারো, হয় বিলো। ঠিক আছে, বিলোটা পরে দিই আমরা মিলানোর জন্য, ছন্দ মিলানোর জন্য। মাত্রা বুঝালে হয় বিলো। প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো, এটাও ছন্দ মিলানোর জন্য। প্রিপোজিশন শিখতে পেরে আছি আমি ভালো, কিংবা আমি আছি ভালো, একই কথা, আমি আছি ভালো বা আছি আমি ভালো। আচ্ছা, তারপরে দেখো, অর্থাৎ স্তর বুঝালে, মাত্রা বুঝালে বিলো হবে। এরপরে দেখো, অন এ গিয়ে, অর্থাৎ এখন আমরা আরেকটা ব্যবহার দেখছি। গতি হলে, যদি গতি বুঝায়, গতি হলে শেষ, হয় অনটু, অর্থাৎ গতি বুঝালে হবে অনটু। ঠিক আছে, অন না হয়ে হবে অনটু। সাথে বুঝাতে উইথ হয়, কোনো কিছু সাথে বুঝাতে উইথ ব্যবহার করতে হবে। সাথে বুঝাতে উইথ হয়। দ্রুত লেখো আমার সাথে সাথে, খুব দ্রুত, সময় খুব শেষ, প্রায় অল্প কিছু সময় আছে। দিক বুঝাতে টু, দিক বুঝাতে, কোনো দিক বুঝাতে কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। অনে গিয়ে গতি হলে শেষ, হয় অন টু, সাথে বুঝাতে উইথ হয়, দিক বুঝাতে টু। কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হলে, কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হলে, কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হলে কি আমরা ব্যবহার করি? থ্রু, THROUGH। এখন ব্র্যাকেটে লিখে রাখো, বাধা থাকলে, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তার ভিতরে বাধা পড়ছে, তারপরও আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে হবে থ্রু, THROUGH। ঠিক আছে, বাধা থাকলে এটা ব্র্যাকেটে লিখে নাও। আচ্ছা, এখানে আশা করি সবাই লিখে ফেলেছ। এরপরে আমরা দ্রুত শেষ করব। এপাশ থেকে ওপাশে, এপাশ থেকে ওপাশে যেতে হয় অ্যাক্রস, অর্থাৎ অ্যাক্রস শব্দটি ব্যবহার করতে হয়। এপাশ থেকে ওপাশে যাওয়া বোঝাতে ব্যবহার করতে হয় অ্যাক্রস। ঠিক আছে, বাধা যদি না থাকে, সেই ক্ষেত্রে, বাধা না থাকলে, কোনো কিছুতে বাধা না পেয়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যদি বোঝায়, সেক্ষেত্রে হবে অ্যাক্রস। তারপরে লেখো, প্রিপোজিশন শিখলে নেই কোনো লস, এটাও ছন্দ মিলানোর জন্য। প্রিপোজিশন শিখলে নেই কোনো লস, অর্থাৎ কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এর বুঝাতে অফ ব্যবহার করতে হয়, অফ, এর বুঝাতে অফ হয়, বস, এটাও ছন্দ মিলানোর জন্য। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা অ্যাক্রসের ব্যবহার দেখলাম, অফের ব্যবহার দেখলাম, অন টু, অন, ইন, ইন টু, অ্যাবাভ, বিলো, আন্ডার, তারপরে হচ্ছে আউট অফ, তারপরে হচ্ছে থ্রু, তারপরে অ্যাট। ঠিক আছে, বাই, মোটামুটি এইগুলোর ব্যবহার আমরা ছন্দ আকারে বা একটা কবিতার মাধ্যমে আমরা দেখে নিলাম। এটা কেন করলাম আমি আজকে? ইচ্ছাকৃত, কারণ এতগুলো ব্যবহার যদি আমি দেখাতে চাই তোমাদের, আলাদা আলাদা করে যদি আমি বুঝাতে চাই যে অ্যাক্রসের একটা ব্যবহার, সেটা কেন হয়, কিভাবে হয়, একটা করে এক্সাম্পল। ইনের অনেকগুলো ব্যবহার রয়েছে, ইনটুর ব্যবহার রয়েছে, বিলো, আন্ডার, অ্যাবাভ, ইনটু, আউট অফ, অন, অফ, ঠিক আছে, বাই, এগুলো আলাদা করে দেখাতে গেলে কি হতো, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, 30 মিনিটে সেটি সম্ভব ছিল না। কিন্তু যেহেতু আমি বলেছি যে প্রতি ক্লাসে একটি করে টপিক শেষ করব, তাই এভাবেই আমরা শর্টকাট পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। তো আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আগামী ক্লাসে আমরা ফার্স্ট পেপারের কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।